একদিন কলেজের পর প্রিয়া তার বন্ধুদের সাথে বাইরে বেরোচ্ছিল। সে তার বাবাকে ফোন করল এবং বলল, পাপা, আপনি আমাকে পিক করতে আসুন না, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। কিছুক্ষণ পরে একটি কালো এসইউভি কার কলেজের গেটে এসে থামল। মিস্টার বিজয় কার থেকে নামলেন এবং প্রিয়াকে নিতে এগিয়ে গেলেন। তখনই তার নজর বিকাশের উপর পড়ল, যে নিজের সাইকেলে করে বাড়ি ফিরছিল। মিস্টার বিজয়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি দ্রুত বিকাশের কাছে গেলেন এবং হাত জোর করে বললেন, বিকাশ স্যার, আপনি এখানে? আপনি আমাকে জানালেন না কেন? আমি আপনার জন্য গাড়ি পাঠিয়ে দিতাম। প্রিয়া এটা দেখে অবাক হয়ে গেল। সে তার বাবাকে জিজ্ঞেস করল, পাপা, আপনি এখানে এটা কি করছেন? এ তো সেই গরিব ছেলেটা না, যে আমাদের ক্লাসে পড়ে। বিকাশ মিস্টার বিজয়কে চুপিসারে ইশারা করল এবং বলল, এখন চুপ থাকুন, আমি নিজের রহস্য এখন ফাঁস করতে চাই না, আপনি এখান থেকে চলে যান। মিস্টার বিজয় চুপচাপ আবার গাড়িতে গিয়ে বসলেন, কিন্তু প্রিয়ার মনে একটা প্রশ্ন জাগতে শুরু করল, এই ছেলেটা আসলে কে? সে তার বাবাকে জিজ্ঞেস করল, পাপা, আপনি ওই ছেলেটার সামনে কেন হাত জোর করলেন? ও কে? মিস্টার বিজয় বললেন, প্রিয়া, এখনের সময় নয়, তুমি নিজের পড়াশোনায় মন দাও। কিন্তু প্রিয়ার মন মানল না। সে বিকাশের ব্যাপারে জানার জেদ ধরল। এবং তারপর একদিন দিল্লির সবচেয়ে অভিজাত এলাকা বসন্ত বিহারে সকাল ৮টার সময় এক বিশাল বাংলোতে নিস্তব্ধতা ছিল। এটা ছিল খান্না হাউস। দেওয়ালে সোনার ফ্রেমে বাঁধানো পেইন্টিংস, মেঝেতে মখমলের কার্পেট এবং বাইরে এক বিশাল ঝর্ণা। এই সবই এই বাড়ির প্রাচুর্যের সাক্ষ্য দিচ্ছিল। এই বাংলোর মালিক ছিল ২৮ বছর বয়সী বিকাশ খান্না, যে খান্না গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও ছিল। এই কোম্পানি দেশের অন্যতম বড় কোম্পানিগুলোর মধ্যে একটি ছিল। কিন্তু আজ বিকাশের মুখ বিষণ্ণ ছিল। সে তার বাবার একটি পুরনো ছবির দিকে তাকিয়েছিল, যিনি এখন আর এই পৃথিবীতে নেই। তার বাবা তাকে একটি শিক্ষা দিয়েছিলেন, মানুষ তোমার প্রাচুর্য দেখে তোমাকে ভালোবাসে, কিন্তু তাদের আসল রূপ জানতে হলে নিজের সত্য পরিচয় লুকিয়ে দেখো। এই কথাটি বিকাশের মনকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। সে সিদ্ধান্ত নিল যে সে একটি সাধারণ জীবনযাপন করে মানুষের আসল রূপ পরীক্ষা করবে। সে দিল্লি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে মাস্টার্সের জন্য ভর্তি হল, কিন্তু নিজের ধনসম্পদ লুকিয়ে রাখার সংকল্প করল। সে পুরনো সাইকেলে কলেজে যেত, সস্তা জামাকাপড় পরত এবং একজন সাধারণ ছেলের মতো থাকত। তার বন্ধুরা এই সিদ্ধান্তে অবাক হয়েছিল, কিন্তু বিকাশের সংকল্প ছিল দৃঢ়। সে দেখতে চেয়েছিল যে মানুষ তার পরিচয় ছাড়া তাকে কিভাবে দেখে। অন্যদিকে দিল্লির আরও একটি আলিশান বাংলো, মালহোত্রা নিবাসে ২৪ বছরের প্রিয়া মালহোত্রা তৈরি হচ্ছিল। প্রিয়ার সৌন্দর্য ছিল অতুলনীয়। তার বড় বড় চোখ আর আত্মবিশ্বাসে ভরা ভঙ্গি যে কাউকে আকর্ষণ করত। কিন্তু তার সৌন্দর্যের পেছনে একটি খুঁত ছিল, তার অহংকার। প্রিয়া তার বাবা বিজয় মালহোত্রার, যিনি মালহোত্রা ইন্ডাস্ট্রিজের মালিক ছিলেন, এর বড় মেয়ে ছিল। সে নিজের টাকা আর প্রতিপত্তির ওপর খুব গর্ব করত, কিন্তু তার মনে একটা শূন্যতা ছিল। তার বাবা তাকে এবং তার ছোট বোন ২০ বছরের নেহাকে কখনো সত্যিকারের ভালোবাসা দেননি। প্রিয়া এই শূন্যতাকে নিজের অহংকার দিয়ে পূরণ করার চেষ্টা করত। নেহাও তার দিদির মতো অহংকারী ছিল। দুই বোন কলেজে নিজেদের এক আলাদা জগতে থাকত, যেখানে গরিব মানুষের জন্য কোনো জায়গা ছিল না। প্রিয়া ডিজাইনার জামাকাপড় পরত, নিজের চকচকে গাড়িতে কলেজে আসত এবং সবাইকে ছোট করতে আনন্দ পেত। তার ধারণা ছিল যে টাকাই সব। বিকাশ যখন প্রথমবার দিল্লি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ভর্তি হল, সে সাধারণ জামাকাপড় পরেছিল, একটি সাধারণ কুর্তা আর জিন্স। প্রিয়া তাকে দেখেই বন্ধুদের সাথে ঠাট্টা শুরু করে দিল, দেখো, এ কোন গ্রাম থেকে এসেছে, সাইকেলে কলেজে আসে। তার বন্ধুরা হেসে উঠল। বিকাশ এসবই শুনল, কিন্তু চুপ থাকল। তার মনে একটা কষ্ট হলো, কিন্তু সে মনে মনে ভাবল, এরাই সেই মানুষ যারা আমার আসল পরিচয় জানে না। সময় এলে সব পরিষ্কার হয়ে যাবে। কলেজের প্রথম দিন থেকেই প্রিয়া আর তার বন্ধুরা বিকাশের মজা ওড়াতে শুরু করল। ক্লাসে যখন বিকাশ পরিশ্রম করে নোটস বানাতো, প্রিয়া বলতো, তোমাদের মতো লোকেদের সরকারি স্কুলে পড়া উচিত, এখানে কি করছো? বিকাশ চুপ থাকত, কিন্তু তার চোখে একটা দীপ্তি ছিল, যেন সে বড় কিছু পরিকল্পনা করছিল। একদিন কলেজের ক্যান্টিনে বিকাশ নিজের থালায় সাধারণ খাবার, রুটি আর সবজি খাচ্ছিল। তখনই প্রিয়া বন্ধুদের সাথে সেখানে এলো। সে বিকাশকে দেখে অট্টহাসি হাসল। আরে দেখো, এই গরিব ছেলেটা, এর খাবার তো একদম ঢাবার মতো, যাও কোনো ঢাবায় গিয়ে খেয়ে নাও। তার বন্ধুরাও হাসতে লাগল। বিকাশের মনে গভীর আঘাত লাগল, কিন্তু সে চুপচাপ খাবার খেল এবং মনে মনে ভাবল, সবরের ফল মিষ্টি হয়। বিকাশের এক বন্ধু অমিত তার সাদাসিদে ব্যবহারে মুগ্ধ ছিল। সে বলল, অমিত, তুই এসব কেন সহ্য করিস, জবাব দিস না কেন?
বিকাশ হেসে জবাব দিল, অমিত, জবাব দেওয়ার সময় আসবে। এখন আমি মানুষের আসল রূপ দেখতে চাই। তার কথায় এক গভীর জীবনবোধ ছিল যা অমিতকেও ভাবতে বাধ্য করল। দিল্লি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে দিন কাটছিল। দিল্লির চকচকে রাস্তায় সূর্যের কিরণ কলেজের গেটকে আলোকিত করছিল। বিকাশ নিজের পরিশ্রম আর সরলতা দিয়ে ধীরে ধীরে ক্লাসে নিজের জায়গা করে নিচ্ছিল। তার শান্ত হাসি আর তীক্ষ্ণ বুদ্ধি কিছু প্রফেসরদের মুগ্ধ করতে শুরু করেছিল। কিন্তু প্রিয়া আর তার বন্ধুদের কাছে বিকাশ তখনও এক হাসির পাত্র ছিল। একদিন প্রফেসর একটি প্রজেক্ট অ্যাসাইনমেন্টের ঘোষণা করলেন এবং বিকাশ ও প্রিয়াকে একই গ্রুপে রাখলেন। প্রিয়া এই বিষয়টি একদম পছন্দ করল না। সে রেগে গিয়ে প্রফেসরকে বলল, স্যার, আমাকে এই সাইকেল চালানো ছেলেটার সাথে কেন কাজ করতে হচ্ছে? আমি একাই ভালো করতে পারব। প্রফেসর তার কথা নাকচ করে দিয়ে বললেন, প্রিয়া, টিমওয়ার্ক শেখা জরুরি। বিকাশ একজন মেধাবী ছাত্র, তাকে সুযোগ দাও। প্রিয়া বিরক্তি নিয়ে বিকাশের দিকে তাকালো এবং বলল, ঠিক আছে, কিন্তু আমার কথা মেনো, বেশি বুদ্ধি খাটানোর দরকার নেই। বিকাশ হালকা হেসে মাথা নাড়ল, কিন্তু তার মনে অন্য কিছু চলছিল। সে প্রিয়ার অহংকার দেখছিল আর ভাবছিল যে একে ভাঙার সুযোগ শীঘ্রই আসবে। প্রজেক্টের সময় বিকাশ নিজের বুদ্ধিমত্তা দেখালো। সে এমন বিজনেস স্ট্র্যাটেজি প্রস্তাব করল যা প্রিয়ার মাথায় কখনো আসেনি। সে একদম সঠিক মার্কেট রিসার্চ ডেটা পেশ করল, যা দেখে প্রফেসর অবাক হয়ে গেলেন। একটি মিটিংয়ে যখন প্রিয়া প্রেজেন্টেশনে আটকে যাচ্ছিল, বিকাশ এগিয়ে এসে পরিস্থিতি সামাল দিল। সে এত আত্মবিশ্বাসের সাথে প্রজেক্টটি বোঝালো যে ক্লাসে করতালির শব্দ প্রতিধ্বনিত হল। প্রিয়া ধাক্কা খেল। সে ভাবল, এই সাধারণ ছেলেটা এত বুদ্ধিমান কিভাবে হতে পারে। প্রজেক্টটি প্রথম পুরস্কার পেল। পুরস্কার নেওয়ার সময় প্রিয়া বিকাশের দিকে তাকালো এবং তার মনে প্রথমবার বিকাশের জন্য সম্মান জাগল। কিন্তু তার অহংকার তখনও প্রবল ছিল। সে বলল, ঠিক আছে, তুমি ভালো কাজ করেছ, কিন্তু তার মানে এই নয় যে তুমি আমার লেভেলের। একদিন কলেজের পর প্রিয়া বন্ধুদের সাথে গেটে দাঁড়িয়েছিল। সে তার বাবা বিজয়কে ফোন করল, পাপা, আমাকে পিক করতে চলে আসুন। কিছুক্ষণ পর একটি চকচকে কালো এসইউভি গেটে থামল। বিজয় নামলেন এবং প্রিয়ার দিকে এগিয়ে গেলেন। তখনই তার নজর বিকাশের উপর পড়ল, যে তার পুরনো সাইকেলে যাচ্ছিল। বিজয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি দ্রুত তার কাছে গেলেন এবং হাত জোর করে বললেন, বিকাশ স্যার, আপনি এখানে? আপনি জানালেন না কেন? আমি গাড়ি পাঠিয়ে দিতাম। প্রিয়া অবাক হয়ে গেল। সে বলল, পাপা, আপনি কি করছেন? এ তো আমাদের ক্লাসের সাধারণ ছেলে। বিকাশ চুপিসারে বিজয়কে ইশারা করল এবং ধীরে থেকে বলল, বিজয়জি, এখন চুপ থাকুন, আমি নিজের পরিচয় ফাঁস করতে চাই না। বিজয় চুপচাপ গাড়িতে গিয়ে বসলেন। কিন্তু প্রিয়ার মনে প্রশ্নের তুফান উঠল। এই ছেলেটা কে? পাপা একে এত সম্মান কেন দিচ্ছেন? দিল্লি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে দিনগুলো দ্রুত কাটছিল। বসন্ত বিহারের চকচকে রাস্তায় সূর্যের কিরণ কলেজের কাচের গেটকে আরও আকর্ষণীয় করছিল। বিকাশ খান্না নিজের সরলতা আর পরিশ্রম দিয়ে ক্লাসে ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছিল। তার শান্ত হাসি আর তীক্ষ্ণ বুদ্ধি অনেক প্রফেসরের নজর কেড়েছিল। কিন্তু প্রিয়া মালহোত্রা আর তার বন্ধুদের কাছে সে তখনও এক উপহাসের পাত্র ছিল। প্রিয়ার অহংকার তাকে বিকাশের ব্যাপারে গুরুত্ব দিতে বাধা দিচ্ছিল। কিন্তু বিজয় মালহোত্রার সেদিনের ব্যবহার তার মনে প্রশ্নের তুফান তুলে দিয়েছিল। পাপা ওই সাইকেল চালানো ছেলেটিকে এত সম্মান কেন দিলেন? এই প্রশ্ন তাকে বারবার বিরক্ত করছিল। প্রজেক্ট অ্যাসাইনমেন্ট বিকাশ আর প্রিয়াকে একে অপরের কাছাকাছি নিয়ে এসেছিল। যদিও প্রিয়া শুরুতে বিকাশের সাথে কাজ করতে নারাজ ছিল, কিন্তু বিকাশের বুদ্ধিমত্তা তাকে মুগ্ধ করেছিল। প্রজেক্টের মিটিংগুলোতে বিকাশের পরামর্শগুলো এত সঠিক আর সৃজনশীল ছিল যে প্রিয়াকেও স্বীকার করতে হলো ও সাধারণ নয়। একদিন লাইব্রেরিতে প্রজেক্ট নিয়ে আলোচনা করার সময় প্রিয়া সুযোগ বুঝে জিজ্ঞেস করল, বিকাশ, তুমি আসলে কে? আমার পাপা তোমাকে কিভাবে চেনেন? বিকাশ নিজের বই থেকে নজর তুলে শান্ত হাসির সাথে বলল, আমি সেটাই যা তুমি দেখছ, একজন সাধারণ ছেলে। হয়তো তোমার পাপা আমাকে অন্য কেউ ভেবে ভুল করেছেন। তার সত্যি চোখ আর শান্ত কণ্ঠস্বর প্রিয়াকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করিয়ে দিল, কিন্তু তার মনে সন্দেহ থেকেই গেল। বিকাশের সরলতা আর ব্যবহার ধীরে ধীরে প্রিয়ার মন ছুঁতে শুরু করল। সে বিকাশের পরিশ্রম আর শান্ত স্বভাবে মুগ্ধ হতে লাগল, যদিও তার অহংকার তখনও পুরোপুরি শেষ হয়নি। একদিন কলেজে বার্ষিক ফেস্টের ঘোষণা হলো। এটি দিল্লি ইনস্টিটিউটের সবচেয়ে বড় আয়োজন ছিল, যেখানে ছাত্ররা নিজেদের প্রতিভা দেখাত। বিকাশ একটি ছোট স্টল দিল, যেখানে সে নিজের হাতে তৈরি কাগজের কার্ড বিক্রি করতে শুরু করল। এই কার্ডগুলো সরলতায় ভরা ছিল, কিন্তু প্রত্যেকটিতে লেখা বার্তা হৃদস্পর্শী ছিল। প্রিয়া বন্ধুদের সাথে ফেস্টে ঘুরছিল, যখন তার নজর বিকাশের স্টলের ওপর পড়ল। সে মজা করে বলল,
কি ব্যাপার, সাইকেলওয়ালারা এখন কার্ড বিক্রি করছে? কিন্তু যখন সে একটি কার্ড তুলে পড়ল, তার মন গলে গেল। কার্ডে লেখা ছিল, সত্যিকারের হাসি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। প্রিয়া বিকাশের দিকে তাকালো এবং জিজ্ঞেস করল, এটা তুমি বানিয়েছ? বিকাশ মাথা নাড়ল। সে প্রিয়াকে একটি কার্ড ধরিয়ে দিল, যাতে লেখা ছিল, তোমার হাসি আমার কাছে সবচেয়ে মূল্যবান। প্রিয়ার গাল লাল হয়ে গেল। সে প্রথমবার কারো নিঃস্বার্থ আর সত্যিকারের ভালোবাসাকে অনুভব করল। সেই রাতে সে ঘুমোতে পারল না। বিকাশের সরলতা আর সত্য ব্যবহার তার মনে জায়গা করে নিচ্ছিল। পরের দিন কলেজে সে বিকাশকে একপাশে ডেকে বলল, বিকাশ, তুমি আলাদা। আমি তোমার মতো মানুষ আগে কখনো দেখিনি। বিকাশ হেসে জবাব দিল, প্রিয়া, সত্যিকারের ভালোবাসা হৃদয় থেকে হৃদয়ে যায়, টাকা আর স্ট্যাটাস দিয়ে নয়। প্রিয়ার মন এখন বিকাশের জন্য ধড়ফড় করতে লাগল। সে নিজের অহংকার একপাশে রেখে বিকাশের কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে দিল। বিকাশও প্রিয়াকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু সে নিজের আসল পরিচয় তখনও লুকিয়ে রাখল। সে চাইত প্রিয়া তাকে তার সরলতা আর সত্যের জন্য ভালোবাসুক, তার প্রাচুর্যের জন্য নয়। দুজনের ভালোবাসার খবর কলেজে আগুনের মতো ছড়িয়ে পড়ল। প্রিয়ার ছোট বোন নেহার এটা একদমই পছন্দ হল না। সে প্রিয়াকে বলল, দিদি, এই সাধারণ ছেলেটা তোমার যোগ্য নয়। তুমি একে বিয়ে করে নিজের জীবন কেন নষ্ট করছ? কিন্তু প্রিয়া কারও কথা শুনল না। তার ভালোবাসা সত্যি ছিল, কিন্তু তার অহংকার তখনও পুরোপুরি শেষ হয়নি। প্রিয়া বিকাশের কাছে বিয়ের একটি শর্ত রাখল। সে বলল, বিকাশ, তুমি আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে, আমার নিয়ম মানতে হবে। বিকাশ চুপচাপ সম্মতি জানাল। সে প্রিয়ার ভালোবাসায় ছিল, কিন্তু সে প্রিয়ার অহংকার ভাঙতেও চাইত। সে ভাবল, এই বিয়ে আমার জন্য একটি সুযোগ, আমি প্রিয়াকে বাস্তবতার আয়না দেখাব। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। মালহোত্রা নিবাসে সাজ সাজ রব। প্রিয়ার মা সুনিতা মালহোত্রা বিকাশের আসল পরিচয় জানতেন, কিন্তু তিনি বিজয়ের কথায় চুপ থাকার সিদ্ধান্ত নিলেন। বিজয় সুনিতাকে বলেছিলেন, বিকাশ একজন অনেক বড় মানুষ, আমাদের তার ইচ্ছার সম্মান করা উচিত। বিয়ের দিন এলো। মালহোত্রা নিবাসকে ফুল আর আলো দিয়ে সাজানো হলো। প্রিয়া কনের সাজে অত্যন্ত সুন্দরী লাগছিল। বিকাশ একটি সাধারণ কিন্তু সুন্দর শেরওয়ানি পরেছিল। বিয়ের নিয়মকানুন শেষ হলো এবং বিকাশ এখন মালহোত্রা নিবাসে ঘর জামাই হয়ে থাকতে লাগল। কিন্তু প্রিয়ার অহংকার তখনও তাদের সম্পর্কের উপর ভারী হয়ে পড়ছিল। সে বিকাশকে নিজের সমান সঙ্গী হিসাবে মানতে রাজি ছিল না। সে প্রায়ই বলতো, বিকাশ, তুমি আমার বাড়িতে আমার মর্জিতে থাকবে, তোমাকে আমার প্রতিটি কথা মানতে হবে। বিকাশ চুপচাপ সব শুনত এবং করত। সে বাড়ির ছোটখাটো কাজ করত, যেমন বাসন মাজা, জামাকাপড় ইস্ত্রি করা এবং রান্না করা। কিন্তু তার মনে এক আগুন জ্বলছিল। সে ভাবত, প্রিয়া, একদিন তোমাকে এই ব্যবহারের জন্য অনুশোচনা করতে হবে। সে তার বন্ধু অমিতের সাথে একদিন ফোনে কথা বলল। অমিত জিজ্ঞেস করল, বিকাশ, তুই এসব কেন সহ্য করছিস? তুই তো খান্না গ্রুপের মালিক। বিকাশ জবাব দিল, অমিত, আমি প্রিয়ার মন জয় করতে চাই, তার জেদ নয়। এর জন্য আমার সময় চাই। ধীরে ধীরে বিকাশ আর প্রিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছিল, কিন্তু প্রিয়ার অহংকার তাদের সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। কলেজের পর এখন মালহোত্রা নিবাসে তাদের নতুন জীবন শুরু হয়ে গিয়েছিল, কিন্তু বিকাশ জানত এটি কেবল শুরু। প্রিয়ার অহংকার এবং তার সত্য পরিচয় ফাঁস হওয়া তখনও বাকি ছিল। বিকাশ কি প্রিয়ার মন পুরোপুরি জয় করতে পারবে, নাকি প্রিয়ার অহংকার তাদের ভালোবাসাকে আরও জটিল করে দেবে? এসবই আগামী কয়েক মাসে পরিষ্কার হওয়ার কথা ছিল। দিল্লির বসন্ত বিহারে মালহোত্রা নিবাস এক রাজকীয় মহলের মতো দাঁড়িয়েছিল। বিকাশ খান্না আর প্রিয়া মালহোত্রার বিয়ের কয়েক মাস কেটে গিয়েছিল, কিন্তু তাদের সম্পর্কের উপর প্রিয়ার অহংকার তখনও ভারী ছিল। মালহোত্রা নিবাসে প্রিয়ার মা সুনিতা আর ছোট বোন নেহাও থাকত। সুনিতা বিকাশের আসল পরিচয়, যে সে খান্না গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও, জানতেন, কিন্তু বিজয় মালহোত্রার কথায় তিনি এই কথাটি প্রিয়া আর নেহার কাছে লুকিয়ে রেখেছিলেন। অন্যদিকে প্রিয়া আর নেহা বিকাশকে ঘর জামাইয়ের চেয়ে চাকরের মতো বেশি ট্রিট করত। প্রিয়ার ব্যবহার বিকাশের প্রতি দিন দিন অসহনীয় হয়ে উঠছিল। সে সকালেই উঠে বিকাশকে বলতো, বিকাশ, নাস্তা তৈরি করো, আর হ্যাঁ, জামাকাপড় ধুতে ভুলো না, তুমি আমার বাড়িতে আছো, আমার নিয়ম মানতে হবে। বিকাশ চুপচাপ মাথা নিচু করে কাজ করত। সে বাসন ধুতো, মেঝে পরিষ্কার করত এবং রান্না করত, কিন্তু তার মনে এক জেদ চলছিল। সে ভাবত, প্রিয়া, তোমার এই অহংকার একদিন তোমাকে অনেক দামি পড়বে। তবুও সে ভালোবাসার জন্য সব সহ্য করতে থাকল, এই বিশ্বাসে যে একদিন প্রিয়ার চোখ খুলবে।
একদিন প্রিয়া তার কলেজের বন্ধুদের মালহোত্রা নিবাসে ডিনারের জন্য ডাকল। সে বিকাশকে ডেকে সবার সামনে বলল, দেখো, এ আমার ঘর জামাই, এ আমার প্রতিটি কথা মানে, এর কোনো স্ট্যাটাস নেই, শুধু আমার জন্য এখানে আছে। তার বন্ধুরা হাসতে লাগল। এক বন্ধু মজা করে বলল, প্রিয়া, তুমি তো একে চাকর বানিয়ে নিয়েছ। বিকাশ এসব শুনল এবং তার মনে গভীর আঘাত লাগল। কিন্তু সে চুপ থাকার সিদ্ধান্ত নিল। সে ভাবল এখনও সময় আসেনি, প্রিয়া নিজের ভুল বুঝতে পারবে। এরই মধ্যে এক ভয়াবহ ঘটনা মালহোত্রা নিবাসকে নাড়িয়ে দিল। প্রিয়ার বাবা বিজয় মালহোত্রা একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন। এই খবর প্রিয়ার জন্য এক বিরাট ধাক্কা ছিল। সে তার বাবার থেকে মানসিকভাবে দূরে থাকলেও তার মৃত্যু তাকে ভেতর থেকে ভেঙে ফেলল। বিকাশ প্রিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু প্রিয়া রেগে গিয়ে বলল, বিকাশ, তুমি চুপ থাকো, তুমি আমার ব্যথার কি বুঝবে? বিকাশ চুপ থাকল, কিন্তু তার মন প্রিয়ার দুঃখে দুঃখী ছিল। বিজয়ের মৃত্যুর পর প্রিয়া মালহোত্রা ইন্ডাস্ট্রিজের দায়িত্ব সামলানোর সিদ্ধান্ত নিল। সে কোম্পানির সিইও হল, কিন্তু এর সাথে সাথে তার অহংকার আরও বেড়ে গেল। সে বিকাশকে আরও ছোট করতে শুরু করল। সে বলতো, বিকাশ, তুমি শুধু বাড়ির কাজ করো, বিজনেসের জগতে তোমার কোনো স্থান নেই। বিকাশ তার কথা শুনল এবং চুপচাপ বাড়ির কাজে ব্যস্ত থাকল। কিন্তু সে সুযোগের অপেক্ষায় ছিল, কবে সে প্রিয়ার অহংকারকে ভাঙতে পারবে। তখনই প্রিয়ার জীবনে রোহন কাপুর নামে এক ব্যক্তির আগমন হল। রোহন একজন আকর্ষণীয় এবং উচ্চাকাঙ্ক্ষী বিজনেসম্যান ছিল। সে সবসময় দামি স্যুট পরত, চকচকে গাড়িতে ঘুরত এবং কথার জাদুতে মানুষকে মুগ্ধ করত। সে প্রিয়াকে নিজের জালে ফেলার চেষ্টা শুরু করল। সে প্রিয়াকে দামি উপহার দিত, ডিনারে নিয়ে যেত এবং এমন সব কথা বলত যা প্রিয়ার অহংকারকে আরও বাড়িয়ে দিত। একদিন ডিনারে রোহন বলল, প্রিয়া, তুমি ওরকম একজনকে কেন ভালোবাসা দাও? তোমার মতো মেয়ের একজন ঘরজামাইয়ের সাথে থাকা উচিত নয়। আমি তোমাকে সেই জীবন দিতে পারি যা তুমি ডিজার্ভ করো। তার কথাগুলো প্রিয়ার মনে গেঁথে যেতে লাগল। বিকাশের প্রতি প্রিয়ার ব্যবহার আরও কঠোর হল। সে এখন বিকাশের থেকে দূরত্ব তৈরি করতে লাগল। সে ভাবতে লাগল, হয়তো রোহন ঠিকই বলছে, বিকাশ তো কেবল একজন সাধারণ ঘরজামাই, সে আমার জীবনে কি দিতে পারে। বিকাশ প্রিয়ার বদলানো ব্যবহার দেখল, কিন্তু চুপ থাকাই শ্রেয় মনে করল। সে জানত প্রিয়ার অহংকার তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। রোহন এক বিপজ্জনক ষড়যন্ত্র করল। সে মালহোত্রা ইন্ডাস্ট্রিজের একটি বড় ডিল গোপনে বাতিল করিয়ে দিল। এই ডিল বাতিল হওয়ায় কোম্পানির উপর বিরাট সংকট নেমে এলো। শেয়ার হোল্ডাররা প্রিয়ার উপর চাপ সৃষ্টি করল এবং কোম্পানি দেউলিয়া হওয়ার উপক্রমে পৌঁছাল। প্রিয়া দুশ্চিন্তায় পড়ে গেল। সে রোহনের কাছে সাহায্য চাইল। রোহন সুযোগের সদ্ব্যবহার করল এবং বলল, প্রিয়া, আমি তোমার কোম্পানি বাঁচাতে পারি, কিন্তু এক শর্তে, তোমাকে বিকাশকে ছাড়তে হবে এবং আমাকে বিয়ে করতে হবে। প্রিয়ার মনে ভয় আর রাগ দুইই ছিল। সে বাড়ি ফিরে বিকাশের ওপর ফেটে পড়ল। বিকাশ, তুমি আমার জীবনে কি দিয়েছ? আমার কোম্পানি ডুবছে আর তুমি কেবল বাড়িতে কাজ করছো। রোহন আমাকে বাঁচাতে পারে, তুমি নাও। বিকাশের মনে গভীর আঘাত লাগল, কিন্তু সে চুপ থাকার সিদ্ধান্ত নিল। সে ভাবছিল, এখন সময় এসে গেছে নিজের আসল পরিচয় দেখানোর। প্রিয়ার মা সুনিতা এসব দেখলেন এবং বিকাশকে চুপি চুপি বললেন, বিকাশ, তুমি চুপ আছো কেন? প্রিয়াকে তার ভুল বুঝতে দাও। বিকাশ জবাব দিল, আন্টি, আমি প্রিয়াকে সাজা দিতে চাই না, আমি চাই সে নিজের মন থেকে আমার সত্যতা বুঝুক। সুনিতা বিকাশের কথার গভীরতা বুঝলেন এবং চুপ হয়ে গেলেন। মালহোত্রা নিবাসে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল। নেহাও প্রিয়ার পক্ষে ছিল এবং বিকাশকে খোটা দিত। সে বলত, দিদি, তুমি এই সাধারণ ছেলেটাকে বিয়ে করে ভুল করেছ, রোহন ভাইয়া তোমার জন্য একদম ঠিক। বিকাশ নেহার কথাও শুনল, কিন্তু তার নজর প্রিয়ার দিকে ছিল। সে জানত প্রিয়ার অহংকার তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে এবং তাকে বাঁচানোর সময় এখন চলে এসেছে। রোহনের ষড়যন্ত্র আর প্রিয়ার বাড়তে থাকা অহংকার মালহোত্রা ইন্ডাস্ট্রিজকে আরও গভীর সংকটে ঠেলে দিচ্ছিল। প্রিয়া এখন পুরোপুরি রোহনের প্রভাবে ছিল। সে বিকাশকে পুরোপুরি উপেক্ষা করতে শুরু করেছিল, কিন্তু বিকাশের মনে এক পরিকল্পনা ছিল। সে প্রিয়াকে তার ভুল বুঝতে সাহায্য করতে চাইত এবং সেটা এমনভাবে যা তার হৃদয় বদলে দেবে। মালহোত্রা ইন্ডাস্ট্রিজের হেডকোয়ার্টার দিল্লির কনট প্লেসের এক চকচকে ইমারতে ছিল। বোর্ডরুমে উত্তেজনার পরিবেশ। শেয়ারহোল্ডাররা প্রিয়া মালহোত্রার উপর রাগে চিৎকার করছিল। কোম্পানির সবচেয়ে বড় ডিল বাতিল হওয়ায় মালহোত্রা ইন্ডাস্ট্রিজ ডোবার মুখে। প্রিয়ার চোখে জল ছিল, তার আত্মবিশ্বাস টলমল করছিল। শেয়ারহোল্ডাররা হুমকি দিল, যদি এই ডিল ফিরে না আসে তবে আমরা কোম্পানি বন্ধ করে দেব। প্রিয়া রোহন কাপুরকে ফোন করল, যে ডিল ফেরানোর মিথ্যা ভরসা দিয়েছিল। রোহন ঠান্ডা গলায় বলল, প্রিয়া, আমি তখনই সাহায্য করব যখন তুমি বিকাশকে ডিভোর্স দেবে আর আমাকে বিয়ে করবে। প্রিয়ার মন ভয় আর রাগে ভরে গেল। সে রোহনের শর্ত শুনে কেঁপে উঠল,
সে মালহোত্রা নিবাসে বিকাশের উপর অনেক রাগ ঝেড়েছিল, তাকে অপদার্থ বলেছিল, কিন্তু এখন এই বোর্ডরুমে সে নিজেকে একা আর অসহায় বোধ করছিল। তখনই বোর্ডরুমের ভারী কাঠের দরজা খুলে গেল। সবার নজর দরজার দিকে গেল। সেখানে দাঁড়িয়েছিল বিকাশ খান্না, এক কালো রঙের দামি স্যুটে, যার চোখে আত্মবিশ্বাসের দীপ্তি ছিল। প্রিয়া তাকে দেখে রাগে বলল, বিকাশ, তুমি এখানে কি করছো? এটি তোমার জায়গা নয়। বিকাশ এক শান্ত কিন্তু দৃঢ় হাসির সাথে প্রিয়ার দিকে তাকালো এবং বোর্ডরুমে উপস্থিত সবার উদ্দেশ্যে বলল, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আমার নাম বিকাশ খান্না। আমি খান্না গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও এবং আমি মালহোত্রা ইন্ডাস্ট্রিজকে বাঁচাতে এসেছি। পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। প্রিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না, যাকে সে একজন সাধারণ ঘরজামাই ভাবত, সে দেশের সবচেয়ে বড় কোম্পানির মালিক। শেয়ার হোল্ডাররাও অবাক ছিল। বিকাশ নিজের পকেট থেকে ফোন বের করে কয়েকটা কল করল। তার গলায় এক অদ্ভুত অধিকার ছিল, যা বোর্ডরুমের প্রত্যেককে প্রভাবিত করছিল। কিছু মুহূর্তের মধ্যেই বাতিল হওয়ার ডিল আবার ঠিক হয়ে গেল। বিকাশ নিজের ব্যবসায়িক প্রতিপত্তি ব্যবহার করে বিনিয়োগকারীদের মানালো এবং এক নতুন রণকৌশল পেশ করল, যা কোম্পানিকে সাথে সাথে স্থিতিশীল করে দিল। শেয়ার হোল্ডাররা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বিকাশের প্রশংসা করতে লাগল। এক প্রবীণ শেয়ার হোল্ডার বললেন, বিকাশজি, আপনি তো কামাল করে দিলেন, আপনি সত্যি একজন জিনিয়াস। প্রিয়ার চোখ কান্নায় ভরেছিল। সে বিকাশের দিকে তাকিয়েছিল, কিন্তু তার নজর লজ্জায় নিচু হয়েছিল। বিকাশ বোর্ডরুম থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রিয়াকে একপাশে ডাকল। সে এক দীর্ঘশ্বাস নিল এবং বলল, প্রিয়া, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে কখনো নিজের ভাবনি। তোমার অহংকার আমাদের ভালোবাসার মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। প্রিয়ার চোখ থেকে জল ঝরতে লাগল। সে কাঁপা গলায় বলল, বিকাশ, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। বিকাশ প্রিয়ার চোখ থেকে তাকালো। তার গলায় ব্যথা ছিল, কিন্তু ভালোবাসাও ছিল। সে বলল, প্রিয়া, সত্যিকারের ভালোবাসা অহংকার দিয়ে নয়, মন থেকে হয়। যদি তুমি সত্যি বদলাতে চাও, তবে আমরা এক নতুন শুরু করতে পারি। প্রিয়া কাঁদতে কাঁদতে মাথা নাড়ল এবং বিকাশের বুকে আছড়ে পড়ল। সেই মুহূর্তে সে নিজের সব ভুল পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে অনুভব করল সে বিকাশের সাথে কত খারাপ ব্যবহার করেছে। ইতোমধ্যে রোহন কপুরের ষড়যন্ত্র সামনে এলো। বোর্ডরুমে উপস্থিত এক কর্মচারী প্রকাশ করল যে রোহন ইচ্ছে করে ডিল বাতিল করিয়েছিল, যাতে সে প্রিয়াকে ব্ল্যাকমেইল করতে পারে। বিকাশ নিজের রিসোর্স ব্যবহার করে রোহনের কল রেকর্ডস আর ইমেল খুঁজে বের করল, যা তার ষড়যন্ত্র প্রমাণ করে দিল। শেয়ার হোল্ডাররা রোহনের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানালো। প্রিয়া রোহনকে ফোন করল এবং কড়া ভাষায় বলল, রোহন, তুমি আমার সাথে ধোঁকা দিয়েছ। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার কোম্পানি ধ্বংস করার চেষ্টা করেছ। এখন আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। রোহন ক্ষমা চাইল, কিন্তু প্রিয়া তাকে পরিষ্কার না বলে দিল। বিকাশের আসল পরিচয় ফাঁস হওয়ার খবর কলেজেও আগুনের মতো ছড়িয়ে পড়ল। প্রিয়ার ছোট বোন নেহা যখন এটা জানতে পারল, সে অবাক হয়ে গেল। সে প্রিয়াকে বলল, দিদি, আমি বিকাশকে ভুল বুঝেছিলাম, ও সত্যিই খুব ভালো মানুষ। প্রিয়া হেসে জবাব দিল, নেহা, আমিও এই একই ভুল করেছিলাম, কিন্তু এখন আমি নিজের অহংকার পেছনে ফেলে এসেছি। নেহাও বিকাশের কাছে ক্ষমা চাইল এবং বিকাশ তাকে হেসে ক্ষমা করে দিল। মালহোত্রা নিবাসে এখন পরিবেশ বদলাতে শুরু করল। প্রিয়া বিকাশকে সম্মান করতে শুরু করল। সে এখন তাকে ঘর জামাই নয়, বরং নিজের সমান সাথী হিসেবে মানতে শুরু করল। বিকাশও প্রিয়াকে ক্ষমা করে দিল, কারণ সে জানত প্রিয়ার মন এখন বদলে গেছে। দুজনে মিলে মালহোত্রা ইন্ডাস্ট্রিজকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিল। বিকাশ নিজের বিজনেসের অভিজ্ঞতা ব্যবহার করে কোম্পানির জন্য নতুন স্ট্র্যাটেজি বানালো, যা শেয়ার হোল্ডারদের ভরসা আরও বাড়িয়ে দিল। কিন্তু বিকাশ আর প্রিয়ার এই নতুন সম্পর্কের শুরুটা এত সহজ ছিল না। প্রিয়াকে এখনও তার অতীতের ভুলের বোঝা অনুভব করতে হতো। সে বিকাশের সামনে বারবার ক্ষমা চাইত, আর বিকাশ তাকে বারবার আদর করে বোঝাতো, প্রিয়া, এখন আমাদের সামনে তাকাতে হবে। আমাদের ভালোবাসা আমাদের প্রতিটি মুশকিল থেকে বের করে আনবে। প্রিয়ার মা সুনিতাও এই পরিবর্তনে খুশি ছিলেন। তিনি বিকাশকে বললেন, বাবা, তুমি প্রিয়াকে সঠিক পথ দেখালে। আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি। কলেজেও বিকাশের প্রতিপত্তি বেড়ে গিয়েছিল। যারা আগে তাকে নিয়ে মজা করত, এখন তারা তার প্রশংসা করত। বিকাশের সরলতা আর তার আসল রূপ সবাইকে প্রভাবিত করেছিল। কিন্তু বিকাশ সেই সাধারণ মানুষটিই হয়ে থাকল। সে এখনও নিজের পুরনো সাইকেলে কলেজে যেত এবং তার হাসিতে সেই আগের মতোই উষ্ণতা ছিল। প্রিয়া এখন তার এই সরলতার কদর করতে শিখেছিল। বিকাশ আর প্রিয়ার সম্পর্কে এখন এক নতুন রং আসতে চলেছিল। মালহোত্রা নিবাসে এখন আর আগের মতো অহংকারের পরিবেশ নেই। বসন্তবিহারের এই রাজকীয় বাংলো এখন ভালোবাসা আর সম্মানের দুর্গে পরিণত হয়েছে। প্রিয়া নিজের অহংকার পুরোপুরি ত্যাগ করেছে।
প্রিয়া এখন তাকে নিজের সমান সাথী মনে করে। দুজনে মিলে মালহোত্রা ইন্ডাস্ট্রিজকে নতুন উচ্চতায় পৌঁছানোর সিদ্ধান্ত নিল। খন্না গ্রুপ আর মালহোত্রা ইন্ডাস্ট্রিজ এক পার্টনারশিপ শুরু করল, যা দুই কোম্পানিকেই আরও মজবুত করল। দিল্লির বিজনেস সার্কেলে এই জুটি আলোচনার বিষয় হয়ে উঠল। প্রিয়ার ছোট বোন নেহাও বদলে গিয়েছিল। একদিন সে মালহোত্রা নিবাসের লিভিং রুমে বিকাশকে বলল, বিকাশ ভাইয়া, আমি আপনাকে খুব ভুল বুঝেছিলাম, আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিন। বিকাশ হেসে নেহার মাথায় হাত রাখল এবং বলল, নেহা, ভুল মানুষেরই হয়, তুমি মন থেকে ক্ষমা চেয়েছ এবং আমার জন্য এটাই যথেষ্ট। নেহার চোখ ভিজে এলো আর সে প্রিয়াকে বলল, দিদি, তুমি খুব লাকি যে তুমি বিকাশের মতো একজনকে পেয়েছ। কয়েক মাস পরে মালহোত্রা নিবাসে এক নতুন খুশির খবর এলো। প্রিয়া একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল, যার নাম তারা রাখল আন্যা। আন্যার ছোট ছোট চোখ আর নিষ্পাপ হাসি পুরো পরিবারকে খুশিতে ভরিয়ে দিল। তার মুখ প্রিয়ার মতো সুন্দর ছিল, কিন্তু হাসিতে বিকাশের সরলতা ফুটে উঠত। আন্যার জন্মের দিন মালহোত্রা নিবাসে উৎসবের মতো আমেজ ছিল। বিকাশের বন্ধু অমিত আন্যাকে দেখে বলল, বিকাশ, এ তো তোর ছোট্ট কপি, কিন্তু প্রিয়ার মতো একটু চঞ্চলও মনে হচ্ছে। সবাই হেসে উঠল। প্রিয়া আর বিকাশ এখন নিজেদের বিজনেস আর পরিবার মিলেমিশে সামলাচ্ছিল। প্রিয়া বিকাশের সরলতা থেকে অনেক কিছু শিখেছিল। সে এখন ছোট ছোট বিষয়ে খুশি খুঁজতে শুরু করেছিল। একদিন সে বিকাশকে বলল, বিকাশ, তুমি আমাকে শেখালে যে আসল খুশি টাকা বা স্ট্যাটাসে নয়, বরং মনের সম্পর্কে থাকে। বিকাশ প্রিয়ার হাত ধরল এবং বলল, প্রিয়া, তুমি আমার সাথে আছো, আর এটাই আমার কাছে সবচেয়ে দামি। মালহোত্রা নিবাসে এখন প্রতিটি দিন হাসি আর ভালোবাসায় ভরা থাকে। সুনিতা আমনের খেয়াল রাখতেন যখন প্রিয়া আর বিকাশ দিনের বেলা বিজনেস মিটিংয়ে ব্যস্ত থাকত। রাতে তারা আন্যার সাথে সময় কাটাত, তাকে গল্প শোনাত এবং তার হাসিতে নিজেদের পৃথিবী খুঁজে পেত। বিকাশ আন্যার জন্য একটা ছোট বাগান বানাল, যেখানে সে তার মেয়েকে দোলনায় দোলাত আর প্রিয়ার সাথে ভবিষ্যতের কথা বলত। কিন্তু জীবন সবসময় এত সহজ হয় না। বিকাশ আর প্রিয়ার খুশিতে ভরা জীবনে এক নতুন তুফান আসতে চলেছিল। একদিন বিকাশের কাছে একটি অজানা নাম্বার থেকে কল এলো। ওপারের কণ্ঠস্বর রহস্যময় ছিল। সে বলল, বিকাশ খান্না, তুমি মালহোত্রা ইন্ডাস্ট্রিজকে তো বাঁচিয়ে নিলে, কিন্তু তুমি কি নিজের জীবনের সবচেয়ে বড় রহস্যকে বাঁচাতে পারবে? বিকাশের মুখে দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। সে প্রিয়াকে এই কলের ব্যাপারে কিছুই বলল না, কারণ সে তাকে দুশ্চিন্তায় ফেলতে চাইত না। কিন্তু তার মনে প্রশ্ন উঠতে লাগল, এই কল কি রোহন কাপুরের কোনো নতুন ষড়যন্ত্র, নাকি অন্য কোনো বিপদ যা খান্না আর মালহোত্রা পরিবারকে নাড়িয়ে দেবে? বিকাশ নিজের পুরনো বন্ধু অমিতের সাথে এই বিষয়ে কথা বলল। অমিত বলল, বিকাশ, তোকে সাবধান থাকতে হবে, বিজনেসের জগতে শত্রু কখনো শেষ হয় না। বিকাশ মাথা নাড়ল, কিন্তু তার মন অশান্ত ছিল। সে জানত যে তার আর প্রিয়ার সুখী জীবনে এখন এক অজানা বিপদ ঘনিয়ে আসছে, কিন্তু সে এটাও জানত যে তাদের ভালোবাসা আর একতা প্রতিটি প্রতিকূলতার সাথে লড়াই করার শক্তি রাখে। মালহোত্রা নিবাসে এখন ভালোবাসা আর বিশ্বাসের পরিবেশ। প্রিয়া নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং একজন ভালো মানুষে পরিণত হয়েছে। বিকাশের সঙ্গ তাকে প্রতিটি পদক্ষেপে শক্তি দেয়। কিন্তু এই নতুন বিপদটা কি ছিল? এই তুফান কি তাদের জীবনকে আবার উলটপালট করে দেবে? বিকাশ আর প্রিয়ার ভালোবাসা কি এই তুফানের মোকাবিলা করতে পারবে? এসবই সময়ের সাথে পরিষ্কার হবে। মালহোত্রা নিবাসে এখন খুশির পরিবেশ ছিল, কিন্তু ভবিষ্যতে লুকানো এই রহস্য তাদের জীবনে এক নতুন মোড় নিয়ে আসতে চলেছিল। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই গল্পের কি ভালো লেগেছে আর আপনারা পরবর্তী ভিডিও কিসের ওপর চান। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের তাসলিমা বয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটিকে লাইক ও কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।